আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে আরও একটি স্ম্যাকডাউনের শো, আর এই ভিডিওতে আজকে হওয়া স্ম্যাকডাউনের সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওয়েল, আজকের স্ম্যাকডাউনের শোটা অফিসিয়ালি কিক অফ করে টিফনি স্ট্যাটান। টিফনি স্ট্যাটানকে আজকের স্ম্যাকডাউনের শোটা ওপেন করতে দেখে এতটা বিরক্ত লেগেছে কি বলবো। অনেকেই বলতে পারেন যে টিফনি স্ট্যাটান কি স্ম্যাকডাউনের শো ওপেন করতে পারে না। অবভিয়াসলি সে স্ম্যাকডাউনের শো ওপেন করতে পারে, এর আগেও সে করেছে, এটা নিয়ে আমার কিন্তু কোনো সমস্যা নেই। তবে ঝামেলাটা হলো যখন কোম্পানির কাছে আরও বেটার অপশন আছে তখন সেটা না করে এখানে কেন টিফনি স্ট্যাটানকে নিয়ে আসা হলো। আবার তাকে নিয়েও আসা হয়েছে কিন্তু শুধুমাত্র উইমেন্স ট্যাগ টিম ম্যাচটাকে সেট আপ করার জন্য। মানে টিফনি স্ট্যাটান আসবে, সে কিছু কথা বলার চেষ্টা করবে এবং তাকে ইন্টারাপ্ট করবে নায়া জ্যাক্স এবং ল্যাশ লেজেন্ড। নায়া জ্যাক্সের সঙ্গে টিফনি স্ট্যাটানের আগে থেকেই ঝামেলা আছে, তো এর জন্যই মূলত এমনটা করা হবে। এরপরে নায়া জ্যাক্স এবং ল্যাশ লেজেন্ড যখন টিফনি স্ট্যাটানকে চেপে ধরবে, একটা হিটেড মোমেন্ট তৈরি হবে, ঠিক সেই সময় চলে আসবে রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাই। টিফনি স্ট্যাটান সেখান থেকে চলে যাবে। এরপরে আমরা স্ম্যাকডাউনের প্রথম ম্যাচ হিসেবে উইমেন্স ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো এবং এক্স্যাক্টলি এটাই কিন্তু হয়েছে। এর জন্যই কিন্তু মূলত এই সেগমেন্টটা নিয়ে আমার হালকা একটু সমস্যা আছে। এখানে কিন্তু কোম্পানির কাছে আরও বেটার অপশন ছিল। এখানে কিন্তু র্যান্ডি অর্টনকে নিয়ে আসা যেত, র্যান্ডি অর্টন এসে ম্যাকেন্টায়ারকে নিয়ে কিছু কথাবার্তা বলতো, ওটা কিন্তু আরও বেটার হতো। তবে কোম্পানি কিন্তু এটা করেনি, তো এর জন্যই মূলত এই বিষয়টা নিয়ে আমার হালকা একটু সমস্যা আছে। যাই হোক, টিফনি স্ট্যাটান সেখান থেকে চলে গেলে আমরা স্ম্যাকডাউনের প্রথম ম্যাচ হিসেবে উইমেন্স ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই, যেখানে রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাই তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা ডিফেন্ড করতেছিল নায়া জ্যাক্স এবং ল্যাশ লেজেন্ডের এগেনস্টে। তো এই ম্যাচটা কিন্তু বেশ ভালো ছিল। মানে এই ম্যাচের মধ্যে দুই টিমই কিন্তু ঠিকঠাক পারফর্ম করেছে। প্রথমের দিকে ইয়ো স্কাই ডমিনেট করে, এরপরে নায়া জ্যাক্স এবং ল্যাশ লেজেন্ড মিলে ইয়ো স্কাইয়ের ওপরে ডমিনেট করে। ইয়ো স্কাই বেশ অনেকটা সময় ধরে মার খায়, এরপরে সে স্ট্রাগল করতে থাকে এবং সে শেষ পর্যন্ত রিয়া রিপ্লিকে ট্যাগ দেয়, যার পরে রিয়া রিপ্লি এসে আবার নায়া জ্যাক্স এবং ল্যাশ লেজেন্ডের ওপরে ডমিনেট করে। আর এই যে সিকোয়েন্সটা, এটা কিন্তু দেখবেন আপনারা লক্ষ্য করে প্রত্যেকটা ম্যাচের মধ্যে কিন্তু সেম এমনটাই করা হয় এবং আজকের স্ম্যাকডাউনে কিন্তু এমনটাই করা হয়েছে। তো এটা একটু বিরক্তিকর। তাছাড়া ওভারঅল ম্যাচটা কিন্তু বেশ ভালো ছিল। আর এখানে লক্ষণীয় বিষয় হলো এই ম্যাচটা কিন্তু প্রপারলি শেষও হয় না, এই ম্যাচটা কিন্তু ডিসকোয়ালিফিকেশনে শেষ হয়। কারণ এই ম্যাচের মধ্যে এমন একটা সিকোয়েন্স চলে আসে যেখানে ল্যাশ লেজেন্ড এবং নায়া জ্যাক্স কিন্তু এই ম্যাচের মধ্যে এতটা রেগে যায় যারা কিন্তু ইয়ো স্কাইয়ের ওপরে অ্যাটাক করতে শুরু করে। আর ইয়ো স্কাইয়ের ওপরে অ্যাটাক হলে রিয়া রিপ্লি কিন্তু আরও অনেক বেশি রেগে যায়, যার কারণে রিয়া রিপ্লি এসেও কিন্তু আবার ল্যাশ লেজেন্ড এবং নায়া জ্যাক্সের ওপরে অ্যাটাক করে দেয়। তো এখানে কিন্তু বেশ ভালো দুইটা আমরা মোমেন্ট দেখতে পেয়েছি। যেরকম রিং সাইডে কিন্তু একটা টেবিল সেট করা হয় যেটার উপরে রিয়া রিপ্লিকে শুয়ে রাখা হয়, মানে নায়া জ্যাক্স কিন্তু একটা ড্রপ দিবে। তবে এমনটা কিন্তু হয় না, আর এমনটা যে হবে না এটা কিন্তু আমরা আগে থেকেই জানতাম। কারণ যদি এমনটা করা হতো তাহলে হয় নায়া জ্যাক্স আর না হলে রিয়া রিপ্লি, দুজনের মধ্যে যে কোনো একজন কিন্তু ইনজার্ড হয়ে যেত। তো এরকম কোনো মোমেন্ট আমাদেরকে দেখানো হবে না, এটা কিন্তু আমরা আগে থেকেই জানতাম। তো যাই হোক, এরপরে ইয়ো স্কাই কিন্তু একটা স্পিয়ার মতো মারে নায়া জ্যাক্সকে, যার কারণে ইয়ো স্কাই এবং রিয়া রিপ্লি দুজনেই কিন্তু সেই টেবিলের উপরে পড়ে যায়, টেবিলটা কিন্তু একেবারে ভেঙে যায়। তো এটা কিন্তু বেশ ভালো একটা মোমেন্ট ছিল এই ম্যাচটা শেষ হয়ে যাবার পরে। এরপরে ল্যাশ লেজেন্ড কিন্তু আবার স্পিয়ারের মতো একটা শোল্ডার ট্যাকেল হিট করে মানে ব্যারিকেডের উপরে, যার কারণে ব্যারিকেডটা কিন্তু একেবারে ভেঙে যায়। মানে একদিকে নায়া জ্যাক্স এবং ইয়ো স্কাই মার খেয়ে বা মারমুর করে পড়েছিল, অপর দিকে ল্যাশ লেজেন্ড এবং রিয়া রিপ্লি কিন্তু পড়েছিল। তো যাই হোক, ওভারঅল ম্যাচ এবং ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে যে মোমেন্টগুলো দেখানো হয়েছে এটা কিন্তু পার্সোনালি আমি অনেক বেশি এনজয় করেছি। আর এভাবেই মূলত আজকের স্ম্যাকডাউনের প্রথম সেগমেন্ট বা প্রথম ম্যাচটা শেষ হয়েছে। এরপর আমাদেরকে ব্যাক স্টেজে কডি রুডসের ইন্টারভিউ দেখানো হয়, যেখানে কডি রুডসকে এলিমিনেশন চেম্বার বা এলিমিনেশন চেম্বার কোয়ালিফাইং ম্যাচের ব্যাপারে প্রশ্ন করা হয়। তো কডি এখানে অনেক কিছুই বলে, তবে এখানে মূল কথা হলো সে মূলত এটাই বলে যে আমার কাছে শুধুমাত্র আর দুইটা ম্যাচ আছে, এই দুইটা ম্যাচ আমি জিতে গেলেই আমি কিন্তু আমার ড্রিম পেয়ে যাব। মানে রেসলম্যানিয়াতে আবারও আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ম্যাচ বা রেসলম্যানিয়াতে মেইন ইভেন্ট করার যে স্বপ্নটা আছে এটা কিন্তু কডি পেয়ে যাবে। আর এই দুইটা ম্যাচ হলো আজকের স্ম্যাকডাউনে কোয়ালিফাইং ম্যাচ
ম্যাচ হবে এবং এলিমিনেশন চেম্বারে মেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচ হবে। এই দুইটা ম্যাচ জিতে গেলেই কডি কিন্তু রেসলম্যানিয়াতে চলে যাবে, এমনটাই কিন্তু কডি এখানে বলে। তেমন ইম্পর্টেন্ট কিছুই কিন্তু ছিল না। আর এই সেগমেন্টের ব্যাপারে মূলত কথা বলতেছি কারণ এই সেগমেন্টের পরে মানে কডি হচ্ছে সেগমেন্টটা শেষ হলে সেখানে কিন্তু আপোলো ক্রুজকে দেখানো হয়। গত স্ম্যাকডাউনে আমি কিন্তু একটু কনফিউজ ছিলাম কারণ সেখানে আপোলো ক্রুজকে কিন্তু অনেকটা শুকনা মনে হচ্ছিল, তবে আজকে কিন্তু আপোলো ক্রুজকে দেখে মানে ঠিকঠাক ফিজিকে আছে এমনটা কিন্তু বোঝা যাচ্ছিল। তো পার্সোনালি আমি কিন্তু আপোলো ক্রুজকে মানে প্রপারলি দেখতে পারে আজকে কিন্তু আমি অনেকটা হ্যাপি। প্রায় বলা যায় যে 1-1.5 বছর পরে আমরা আপোলো ক্রুজকে আজকে দেখতে পেলাম প্রপারলি। আর তার কিন্তু আজকের স্ম্যাকডাউনে একটা ম্যাচও হয়েছে, তো সেই ম্যাচের ব্যাপারে কথা বলবো ভিডিওর সামনের দিকে। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য কার্মেলো হাইস এবং ইলিয়া ড্রাগানভের মধ্যে একটা ম্যাচ দেখতে পেতাম, তবে এই ম্যাচটা কিন্তু হয় না কারণ এই ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট হবার আগেই সেখানে কিন্তু মিউজিক হিট হয়ে যায় সোলো সিকাওয়া কিন্তু পুরো এমএফটি নিয়ে চলে আসে। দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়, একটা ট্যাগ টিম ম্যাচের ব্যাপারে চ্যালেঞ্জও হয়ে যায়, তবে সেখানে কিন্তু ম্যাট কার্ডানা, আপোলো ক্রুজ এবং শিনস্কে নাকামুরা চলে আসে। এই 10 জনের মধ্যে ঝামেলা হয়ে যায় এবং সেখানে কিন্তু নিকল ডিস চলে আসে এবং নিকল ডিস এসে কিন্তু তৎক্ষণাৎ একটা 10-ম্যান ট্যাগ টিম ম্যাচ অফিসিয়াল করে দেয়। কার্মেলো হাইসের টিম এবং এমএফটির মধ্যে আমরা কিন্তু একটা 10-ম্যান ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই। আর মজার বিষয় হলো এই ম্যাচের মধ্যেই কিন্তু আমরা আপোলো ক্রুজকে প্রায় 1-1.5 বছর পরে পারফর্ম করতে দেখতে পাই, তো যে বিষয়টা কিন্তু পার্সোনালি আমার কাছে বেশ ভালো লাগে। তো যাই হোক, ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট হয়, তবে ম্যাচের শুরুর দিকটা কিন্তু আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি। মানে অনেকটা জগা খিচুড়ির মতো হয়ে গিয়েছিল, কে কাকে মারতেছে, কার সঙ্গে কার ফাইটিং হইতেছে, এটা কিন্তু অনেকটা জগা খিচুড়ির মতো হয়ে গিয়েছে। তবে এই ম্যাচের শেষের দিকে কিন্তু আমরা বেশ কয়েকটা ভালো ভালো মোমেন্ট দেখতে পেয়েছি। সোলো সিকাওয়ার কাছ থেকে সামওয়ান স্পাইক দেখতে পেয়েছি, আপোলো ক্রুজের কাছ থেকে আমরা অনেক দিন পরে আউটসাইড ড্রাইভ দেখতে পেয়েছি, যে বিষয়টাও পার্সোনালি আমার কাছে বেশ ভালো লাগে। ম্যাট কার্ডানা, শিনস্কে নাকামুরা সবাই কিন্তু এই ম্যাচের মধ্যে ঠিকঠাক পারফর্ম করেছে। তবে এখানে হিকুলিয়ার কাছ থেকে আমরা কিন্তু একটা ডাবল জোক স্ল্যাম দেখতে পেয়েছি। একই সঙ্গে সে কিন্তু কার্মেলো হাইস এবং ইলিয়া ড্রাগানভ দুজনকে একসঙ্গে ডাবল জোক স্ল্যাম দেখতে পেয়েছি। আর এই ডাবল জোক স্ল্যাম শেষ আমরা কবে কার কাছে দেখতে পেয়েছি আমার কিন্তু মনে পড়তেছে না। আর এই যে ডাবল জোক স্ল্যাম, এটা কিন্তু কোম্পানিতে অনেকেই হিট করতো, ব্রন স্ট্রোম্যান করতো, ওমাস করতো, আন্ডারটেকার করতো, কেইন করতো, তবে সব থেকে ইম্প্যাক্টফুল যে ডাবল জোক স্ল্যাম মারতো সে কিন্তু হলো কেইন। তো পার্সোনালি আমি কিন্তু কেইনকে অনেক বেশি মিস করি, তবে কি আর করা, তার তো সময় শেষ হয়ে গেছে। তো যাই হোক, এবার আসি এই ম্যাচের রেজাল্টের ব্যাপারে। তো শেষ পর্যন্ত এমএফটি কিন্তু এই ম্যাচটা জিতে যায়। আর লক্ষণীয় বিষয় হলো টামাটোঙ্গা কিন্তু কার্মেলো হাইসকে পিন করেছে। তো সম্ভবত টামাটোঙ্গা এবং কার্মেলো হাইসের মধ্যে আমরা ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচও দেখতে পেতে পারি। আর এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে সেখানে কিন্তু সমস্ত আলো নিভে যায়, আমরা কিন্তু সেখানে ওয়ার 6কেও দেখতে পাই। মানে তারা কিন্তু রিংয়ের মধ্যে আসে না, তবে গ্যালারিতে কিন্তু ছিল, তাদের মধ্যে একটা নর্মাল টাইপের ফেস আপও কিন্তু দেখানো হয়েছে। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে শার্লেট ফ্লার এবং অ্যালেক্সা ব্লিসের একটা সেগমেন্ট দেখানো হয়। তো শার্লেট ফ্লার এসে প্রথমে অ্যালেক্সা ব্লিসকে সরি বলে রয়্যাল রাম্বলের জন্য। শার্লেট ফ্লার যেহেতু অ্যালেক্সা ব্লিসকে ভুল করে এলিমিনেট করেছিল, আর যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে, তো এর জন্য শার্লেট ফ্লার মূলত অ্যালেক্সা ব্লিসকে ফুল গিফট করে, শার্লেট ফ্লার একটা ফটো গিফট করে এবং দুজনেই কিন্তু শেষ পর্যন্ত সেম পেজে চলে আসে। আর শার্লেট এটাও বলে যে অ্যালেক্সা ব্লিসের যেহেতু আজকে স্ম্যাকডাউনে একটা ম্যাচ হবে, তো শার্লেট কিন্তু রিং সাইডে থাকবে, এমনটাই কিন্তু বলা হয় বা এই সেগমেন্টের মধ্যে মূলত এমনটাই দেখানো হয়। এরপরে আরো একটা ব্যাক স্টেজ সেগমেন্ট দেখানো হয়। এই সেগমেন্টটা কিন্তু পার্সোনালি আমি অনেক বেশি এনজয় করেছি। এই সেগমেন্টের মধ্যে অ্যাকচুয়ালি কি বলেছে এটা আমি বলবো না, আমি রেকমেন্ড করব যে আপনারা এই সেগমেন্টটা নিজেরাই দেখবেন। তাদের যে ফেসিয়াল এক্সপ্রেশন এবং তারা যেভাবে বলেছে এটা আপনারা দেখলে আই থিঙ্ক আপনারা অনেক বেশি এনজয় করবেন। মানে এই সেগমেন্টের মধ্যে মূলত নিকল ডিস, আর্ট্রুথ, ডেমিয়ান প্রিস্ট এবং কিট উইলসন থাকে এবং এই সেগমেন্টের মধ্যে কিট উইলসন কিন্তু নিকল ডিসকে একটা কবিতা শোনায়, আর এরপরে আর্ট্রুথও কিন্তু একটা কবিতা শুনিয়ে দেয় কিট উইলসনকে। মানে এক কথায় অসাধারণ ছিল। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে উইমেন্স এলিমিনেশন চেম্বার ট্রিপল থ্রেট কোয়ালিফাইং ম্যাচ দেখতে পাই, যে ম্যাচের মধ্যে কম্পিট করতেছিল অ্যালেক্সা ব্লিস, জুলিয়া এবং জালিনা। তো এটাও কিন্তু ভালো একটা ম্যাচ ছিল, তিনজনেই কিন্তু এই ম্যাচের মধ্যে অনেক ভালো পারফর্ম করেছে। এই ম্যাচের মধ্যে কিয়ানা জেমস অনেক বেশি ঝামেলা করেছে, তবে কিন্তু কোনো লাভ করতে পারে না। আর শেষ পর্যন্ত এই ম্যাচের মধ্যে অ্যালেক্সা ব্লিস কিন্তু সিস্টার অ্যাবিগেল ডিডি হিট করে সে কিন্তু এই ম্যাচটা জিতে যায়। উইমেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচের জন্য কিন্তু অ্যালেক্সা ব্লিস আজকের স্ম্যাকডাউনে নিজেকে কোয়ালিফাই করে নিয়েছে।
এরপর আমরা ট্রিক উইলিয়ামস এবং রে ফিনিক্সের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। তো এটাও কিন্তু ডিসেন্ট একটা ম্যাচ ছিল, দুজনেই কিন্তু এই ম্যাচের মধ্যে ঠিকঠাক পারফর্ম করেছে। আর আমার যতটুক মনে পড়ে আমরা কিন্তু এই দুজনের মধ্যে এর আগেও ম্যাচ দেখতে পেয়েছি। তো এর আগের ম্যাচ এবং এই ম্যাচের মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য ছিল না এবং রেজাল্টের ব্যাপারেও কিন্তু কোনো পার্থক্য ছিল না, কোনো ডিফারেন্স ছিল না। শেষ পর্যন্ত ট্রিক উইলিয়ামসই কিন্তু রে ফিনিক্সকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দিয়েছে। এরপর আমরা আজকে স্ম্যাকডাউনে জর্ডান গ্রেস এবং জেড কার্গেলের মধ্যে WWE উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাই। আর এটা ছিল জেড কার্গেলের প্রথম টাইটেল ডিফেন্স। পার্সোনালি এই ম্যাচটা নিয়ে কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। জেড কার্গেল এবং জর্ডান গ্রেস দুজনেই যেহেতু হেভিওয়েট লেভেলের সুপারস্টার, তো এই ম্যাচের মধ্যে অনেক বেশি ব্রুটালিটি থাকবে, এটা কিন্তু পার্সোনালি আমি এক্সপেক্ট করতেছিলাম। তবে এই ম্যাচটা নিয়ে আমার যতটুক এক্সপেকটেশন ছিল তার কিছুই কিন্তু এই ম্যাচের মধ্যে আমরা দেখতে পাইনি। নর্মালি জেড কার্গেল এবং জর্ডান গ্রেস কিন্তু এই ম্যাচের মধ্যে ঠিকঠাক পারফর্ম করেছে, তবে এই ম্যাচ নিয়ে পার্সোনালি আমার যে রকমের এক্সপেকটেশন ছিল তার কিছুই কিন্তু এই ম্যাচের মধ্যে ছিল না। কোনো ব্রুটালিটি ছিল না, কোনো অ্যাগ্রেশন ছিল না। তো পার্সোনালি এই ম্যাচটা কিন্তু আমার খুব একটা বেশি ভালো লাগেনি। তবে ওভারঅল এটা কিন্তু এভারেস্ট টাইপের একটা ম্যাচ ছিল। আর লক্ষণীয় বিষয় হলো এই ম্যাচটা যখন চালু হয় সেই সময় কিন্তু রিং সাইডে পুরো জাজমেন্টে চলে আসে। জাজমেন্টে বলতে মানে সেখানে রাকেল রড্রিগেজ, লিভ মর্গান এবং ডমিনিক মিস্ট্রিও চলে আসে। তারা কিন্তু পুরো এই ম্যাচটা দেখতেছিল রিং সাইডে বসে। রিং সাইডে কিন্তু একটা ছোট ক্যাফে মতো তৈরি করা হয়েছিল যেখানে ডমিনিক মিস্ট্রি এবং লিভ মর্গান কিন্তু খাবার খাচ্ছিল আর রাকেল রড্রিগেজ কিন্তু দাঁড়িয়ে দেখতেছিল। তো এটাও কিন্তু পার্সোনালি আমি অনেক বেশি এনজয় করেছি। তো যাই হোক, শেষ পর্যন্ত এই ম্যাচের মধ্যে এমন একটা সিকোয়েন্স আসে যেখানে জর্ডান গ্রেস মূলত জেড কার্গেলকে তার ফিনিশার হিট করার চেষ্টা করে, তবে জেড কার্গেল কিন্তু ওটাই কাউন্টার করে দেয় এবং সে কিন্তু নিজের ফিনিশার হিট করে দেয় এবং সে কিন্তু সাকসেসফুলি তার উইমেন্স চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিয়েছে। তো জেড কার্গেল কিন্তু তার চ্যাম্পিয়নশিপটা ধরে রেখেছে। তো পসিবলি আমরা এবার জেড কার্গেলকে চ্যাম্পিয়ন হিসেবে রেসেলম্যানিয়াতে দেখতে পাবো। অনেকেই মানে এমনটাও কিন্তু নিউজ আপডেটে শোনা যাচ্ছিল যে জেড কার্গেল হয়তোবা আজকের স্ম্যাকডাউনে তার চ্যাম্পিয়নশিপটা ড্রপ করবে, তবে এমন কিছুই কিন্তু আমরা আজকের স্ম্যাকডাউনে দেখতে পাইনি। এরপর আমাদেরকে ব্যাক স্টেজে নিকলডিস এবং ওবাফেমিকে দেখানো হয় এবং এই সেগমেন্টটা এমনভাবে দেখানো হচ্ছিল মনে হচ্ছিল যে হয়তো বা ওবাফেমি অফিসিয়ালি স্ম্যাকডাউন ব্র্যান্ডের সঙ্গে কন্ট্রাক্ট সাইন করে নিবে, মানে অফিসিয়ালি স্ম্যাকডাউন ব্র্যান্ডে থেকে যাবে। এটা কিন্তু পার্সোনালি আমার কাছে মনে হচ্ছিল। তবে প্রপারলি এটা হবার আগেই সেখানে কিন্তু কিট ওয়েলসন চলে আসে, আবারও সেই কবিতা চলে আসে। আর এখানে মজার বিষয় হলো মানে কিট ওয়েলসনের যে কবিতা এটা কিন্তু এবার নিকলডিস নিজেই পড়ে। আর এখানে ওবাফেমি কিট ওয়েলসনকে বলে যে তাহলে চলো আমরা আগামী স্ম্যাকডাউনে বা আগামী সপ্তাহে দুজনে একসঙ্গে বসে আবারও কথাবার্তা বলি। মানে এখানে মূলত কিট উইলসন এবার যে কবিতাটা লিখেছে এটা কিন্তু ওবাফেমিকে নিয়েই লিখেছে, তবে কিট উইলসন কিন্তু ভয়তে সেখান থেকে পালিয়ে যায়। আর এই সেগমেন্টটাও কিন্তু এভাবেই শেষ করা হয়েছে, প্রপারলি কিন্তু আমাদেরকে কিচ্ছু দেখানো হয়নি মানে ওবাফেমি কি আসলে স্ম্যাকডাউনের সঙ্গে যুক্ত হবে কিনা এই ব্যাপারটা নিয়ে কিন্তু আবার একটা কনফিউশন তৈরি করে রাখা হয়েছে। যদি ওবাকে স্ম্যাকডাউনে রাখা হয় তাহলে হয়তোবা প্রথম 2-3 সপ্তাহ সে ভালো বুকিং পাবে, তবে আস্তে আস্তে স্ম্যাকডাউনের সঙ্গে কিন্তু ওবাকেও শেষ করা হবে। তো পার্সোনালি আমি তো চাই যে ওবাকে যেন মানডে নাইট রতেই রাখা হয়, এটা পার্সোনালি আমার ওপিনিয়ন। এরপর আসি আমরা মেইন ইভেন্টে। আজকের স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে আমরা মেন্স এলিমিনেশন চেম্বার ট্রিপল থ্রেট কোয়ালিফাইং ম্যাচ দেখতে পাই, যে ম্যাচের মধ্যে কডি, জেকা ফাটু এবং স্যামি জেন কিন্তু কম্পিট করতেছিল। তো এটাও কিন্তু ভালো একটা ম্যাচ ছিল, তিনজনেই কিন্তু এই ম্যাচের মধ্যে ঠিকঠাক পারফর্ম করেছে। তবে এই ম্যাচের থেকে এই ম্যাচের এন্ডিংটা কিভাবে হবে এটা দেখার জন্য কিন্তু পার্সোনালি আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর কোম্পানি কিন্তু আমাদেরকে এমনটা দেখিয়েছে, এই ম্যাচের শেষের দিকে আমাদেরকে দেখানো হয় যে ম্যাকেন্টার এসে কিন্তু জেকা ফাটুর উপরে অ্যাটাক করে দেয়। তো পার্সোনালি আমি তো এক মুহূর্তের জন্য অনেক বেশি খুশি হয়ে যাই, মানে স্যামি জেন কোয়ালিফাই করে নিবে, জেকা ফাটু এবং কডির মধ্যে আমরা এলিমিনেশন চেম্বারে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পাবো। কডি হবে নতুন চ্যাম্পিয়ন, এলিমিনেশন চেম্বার জিতবে র্যান্ডি অর্টন, রেসেলম্যানিয়াতে আমরা আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য কডি এবং র্যান্ডি অর্টনের মধ্যে ম্যাচ দেখতে পাবো। এমন আপডেট কিন্তু আমরা বেশ অনেক দিন ধরে শুনতেছি। তো এখানে ম্যাকেন্টারকে দেখে কিন্তু এক মুহূর্তের জন্য আমার কাছে এমনটা
সোজাই মনে হচ্ছিল, তবে পরের মুহূর্তেই কিন্তু টাকলা আমাদেরকে আবারও বোকা বানিয়ে দেয়। আর সেটা হলো ম্যাকেন্টায়ার প্রথমে জেকা ফাটুকে ক্লেমর মারে, অ্যানাউন্সার টেবিলের উপরে নিয়ে গিয়ে একটা পাওয়ার বম হিট করে, এরপরে কডিকেও ক্লেমর মারে, স্যামিকে দিয়ে পিন করায়, তবে পিনিংটা কিন্তু সাকসেসফুল হয় না, দুয়ে কিন্তু কিক আউট করে দেয় কডি। এরপরে ম্যাকেন্টায়ার যখন আবারও রিংয়ের মধ্যে আসে, সে যখন আবারও কডির ওপরে অ্যাটাক করতে থাকে, ঠিক সেই সময় কিন্তু স্যামি জেন এসে ম্যাকেন্টায়ারের ওপরে একটা হালুভা কিক হিট করে, আর এই ফাঁকে কিন্তু কডি আবার স্যামি জেনকে ক্রস রুটস হিট করে সে কিন্তু এই ম্যাচটা জিতে নেয়। তো যেহেতু কডি আজকের স্ম্যাকডাউনে এলিমিনেশন চেম্বার ম্যাচের জন্য নিজেকে কোয়ালিফাই করে নিয়েছে, তো এবার এটা কিন্তু অবভিয়াসই হয়ে গেছে 2026 সালের এলিমিনেশন চেম্বারটা জিতবে কডি রুটস, এবং রেসলম্যানিয়াতে আমরা আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য কডি এবং ম্যাকেন্টায়ারের মধ্যে ম্যাচ দেখতে পাবো। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই ছিল মূলত আজকের স্ম্যাকডাউন, এই ছিল আজকের স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও। আজকের স্ম্যাকডাউনের শোটা ওভারঅল কেমন লেগেছে অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।